আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের দোয়ায় এবং আমার শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আল্লাহ রহমতে হাঁটি হাঁটি পা পা করে সেই ২৪শে মার্চ ২০২০ থেকে আজ ৬ জুলাই ২০২১ এই সময়ের মধ্যে আমি প্রিয় শিক্ষার্থী ৩৫০ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে এসে তো জানি না এই ৩৫০টি ক্লাসের সময়ে তোমাদের কি দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি সর্বোচ্চ তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, যদি এই ৩৫০ পর্যন্ত আসতেই কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে তোমাদের এই শিক্ষককে ভুল ত্রুটির জন্য ক্ষমার চোখে দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমি আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকার জন্য মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাকে সহযোগিতা করেছিল বা সহযোগিতা করে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমার কলেজের প্রিয় অধ্যক্ষ জনাব কেথিং অং স্যার, সত্যিকার অর্থে স্যারের সহযোগিতা ভালোবাসা না পেলে হয়তো এতটুকু আসতে পারতাম না। স্যার, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি গভর্নিং বডির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় এথিন ম্যামের প্রতি। ম্যাম, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা না থাকলে হয়তো এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আমি কৃতজ্ঞ আপনার প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক স্যারের প্রতি। স্যার, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা না থাকলে হয়তো এতটুকু আসতে পারতাম না। আগামীতেও যতদিন বাঁচি আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো মনের একজন মানুষ, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন এবং যার সহযোগিতা, ভালোবাসা, সমর্থন এবং উৎসাহে হয়তো আজকে আমি এতটুকু আসতে পেরেছি। ধন্যবাদ প্রিয় জেবুন্নেসা ম্যাডাম। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান লুবনা ম্যাডাম, শ্রদ্ধেয় আক্তার স্যার এবং আমার শ্রদ্ধেয় সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় বন্ধু নৌশাদ, প্রিয় বন্ধু ফয়সাল। তোমরা যেভাবে আমাকে উৎসাহ জুগিয়েছ, পাশে থেকেছ, কখনো ভোলার মতো নয়। তোমাদেরকে কখনো ভুলতে পারবো না। তোমাদের এই সহযোগিতা, এই অবদান আমার জীবনে। তো যাক, সবার কাছে দোয়া কামনা করতেছি ভবিষ্যতেও যেন শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করে যেতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আর বেশি কথা বাড়াবো না, আজকে আমি আমার ৩৫০তম ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে টপিকস হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে নিউটনের গতির সূত্রের প্রয়োগ এবং কোন ক্ষেত্রে প্রয়োগ করব। মহাশূন্যে অভিযান অর্থাৎ রকেটের গতির ক্ষেত্রে আমরা কি করব? নিউটনের গতির সূত্র প্রয়োগ করব। আমার সাথে আছে পদার্থবিজ্ঞান বিভাগের আরেক উজ্জ্বল নক্ষত্র, প্রিয় বন্ধু প্রভাষক দিন মোহাম্মদ। ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। তোমাদের উৎসাহ, প্রেরণা আমাকে এগিয়ে যাওয়ার পথ চলা দেখিয়েছে। ধন্যবাদ বন্ধু।
দেখো এই যে মহাশূন্য অভিযান বা রকেটের গতি, আমরা এই রকেটের গতি নির্ণয় করার সময় দেখো আমাকে আগে রকেট কি জিনিস সেটা চিনতে হবে। দেখো আমরা রকেট খুব সচরাচর তেমন দেখি না, মাঝে মধ্যে দেখি। আমরা যখন মহাকাশ ক্ষেত্রে গবেষণার চিন্তা ভাবনা করি তখন সেক্ষেত্রে রকেটের কথা চলে আসে, বা দূর দূরান্তে কোথাও যদি অভিযান চালাতে চাই বা কোনো জায়গায় আক্রমণ করতে চাই সেই ক্ষেত্রে রকেটের কথা চিন্তা করি। এই রকেটটা খুব দ্রুত বেগে গতিশীল হয় এবং দূর পাল্লা অর্থাৎ অনেক দূরে যখন আক্রমণ করতে হয় বা অনেক দূরে গিয়ে যখন গবেষণা করতে হয় তখন এই রকেটকে আমরা কি করি, ব্যবহার করি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, মনে করো এই চিত্রে আমি একটি রকেট আঁকলাম। এই রকেটটা, এটি একটি যদি রকেট কল্পনা করি, এই রকেটটা কিন্তু জ্বালানি প্রয়োগ করে সামনের দিকে গতিশীল হয়, অর্থাৎ এখানে গ্যাস ইউজ করা হয় জ্বালানি হিসাবে। দেখো এই রকেটের একটি ভর আছে, জ্বালানির একটা ভর আছে। এই রকেট এবং জ্বালানি সহ টোটাল এই রকেটটির একটি ভর কল্পনা করতে পারি। মনে করলাম রকেটটি বাতাসের বাধা উপেক্ষা করে সামনের দিকে গতিশীল হচ্ছে। রকেট যখন অনেক উপরে চলে যায় তখন অভিকর্ষ ত্বরণের মান ধীরে ধীরে কমে যায়। একদম মহাশূন্যে যখন রকেট চলে যায় সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যায়, একদম নাই হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ নগণ্য কল্পনা করে এবং বাতাসের বাধা উপেক্ষা করে যদি রকেটটি গতিশীল হয় সেই ক্ষেত্রে রকেটের বেগকে আমি কল্পনা করলাম ভি। রকেটের বেগটা আমি কি কল্পনা করলাম, ক্যাপিটাল ভি। এবং রকেট সহ জ্বালানির যেহেতু একটি ভর রয়েছে সেহেতু রকেট সহ জ্বালানির একটি কি থাকবে, ভরবেগ থাকবে। আবার রকেট গ্যাস পুড়িয়ে বা জ্বালানি পুড়িয়ে সামনের দিকে গতিশীল হবে, অর্থাৎ রকেটের উপর একটি ঊর্ধ্বমুখী ধাক্কা কাজ করবে। আবার দেখো গ্যাস যখন পিছনের দিকে নির্গত হবে, অর্থাৎ রকেটের পিছনের দিক দিয়ে যখন গ্যাস নির্গত হবে তখন গ্যাসগুলো একটি নির্দিষ্ট বেগে পিছনের দিকে কি হবে, নির্গত হবে। সেই ক্ষেত্রে গ্যাসের বেগ মনে করলাম স্মল ভি। যে গ্যাসগুলি পুড়ে যাবে, জলে যাবে, অর্থাৎ যে গ্যাসগুলি পুড়ে রকেটটি সামনের দিকে গতিশীল হবে সেই গ্যাসের যদি একটি ভর থাকে তাহলে গ্যাসের ব্যাগের জন্য গ্যাসের একটি কি থাকবে, ভরবেগ থাকবে। এখন মনে করলাম কোন একটি রকেট বা এই রকেটটি মহাশূন্যে গতিশীল এবং মহাশূন্যে গতিশীল হওয়ার সময় বাতাসের বাধা উপেক্ষা করলাম এবং অভিকর্ষ ত্বরণের মান যদি নগণ্য মনে করি সেই ক্ষেত্রে মনে করলাম রকেটটি টি সেকেন্ড পর্যন্ত গতিশীল হবে। মনে করি রকেটটি কয় সেকেন্ড পর্যন্ত গতিশীল হবে, টি সেকেন্ড পর্যন্ত গতিশীল হবে। এই টি সেকেন্ড পরে রকেটে ভর m, টি সেকেন্ড পরে রকেটের ভর কত, m, এবং পৃথিবীর সাপেক্ষে রকেটে তাই একটু বোঝার চেষ্টা করবা। পৃথিবীর সাপেক্ষে রকেটের বেগ, কার সাপেক্ষে রকেটের বেগ, পৃথিবীর সাপেক্ষে রকেটের বেগটা আমি মনে করলাম ভি ভেক্টর বা ক্যাপিটাল ভি ভেক্টর। ক্যাপিটাল কি ভেক্টর, ভি ভেক্টর। যেহেতু রকেটটি ভর রয়েছে, রকেটটির কি রয়েছে, ভর রয়েছে। এখানে আমি রকেটের ভরের জায়গায় জ্বালানি সহ রকেটের ভর লিখি, জ্বালানি সহ, কারণ টি সময় পর্যন্ত ওখানে তো জ্বালানি ছিল, এজন্য জ্বালানি সহ রকেটের ভর লিখলাম। জ্বালানি সহ কিসের ভর, রকেটের ভর m, এবং পৃথিবীর সাপেক্ষে রকেটের বেগ আমি কল্পনা করছি ভি ভেক্টর। যেহেতু রকেটের জ্বালানি সহ রকেটের একটি ভর রয়েছে এবং একটি বেগ রয়েছে সেহেতু ওই মুহূর্তে রকেটের একটি ভর বেগ থাকবে এবং আমরা লিখতে পারি ওই মুহূর্তে রকেটে জ্বালানি সহ রকেটে লিখি জ্বালানি সহ রকেটের ভরবেগ, জ্বালানি সহ রকেটের ভরবেগ হবে m v ভেক্টর, m v ভেক্টর। তাইলে মনে রাখবা এটা কিন্তু ক্যাপিটাল V, এটা কি V, ক্যাপিটাল V। আমি এটাকে এভাবে লিখতে পারি, সুতরাং ভরবেগকে যদি আমি v ধরি তাহলে v ভেক্টর সমান m v ভেক্টর। এটাকে 1 নং সমীকরণ দিলাম। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কোন একটি রকেট যখন বাতাসের বাধা উপেক্ষা করে এবং
অভিকর্ষ ত্বরণকে যখন আমি নগণ্য কল্পনা করে রকেটটি ভি বেগে গতিশীল করাই, তাহলে রকেট সহ জ্বালানির ভর যদি m হয়, তাহলে রকেটটির ভরবেগ হবে v সমান mv। v সমান কি? v mv। এখন মনে করলাম অতি ক্ষুদ্র সময় dt পর্যন্ত রকেটটি গতিশীল হলো। অতি ক্ষুদ্র সময় dt পর্যন্ত রকেটটি কি হলো? গতিশীল হলো। ক্ষুদ্র সময় dt পর্যন্ত রকেটটি গতিশীল হলো। দেখো এখন এই রকেটটি যখন গতিশীল হয়েছে, তখন রকেটটিতে এমনি গতিশীল হয় নাই। রকেটটি গতিশীল হওয়ার সময় অবশ্যই জ্বালানি পুড়িয়ে তারপর গতিশীল হয়েছে। জ্বালানি মানে কি? তার মধ্যে যে গ্যাসগুলি ছিল সেই গ্যাসগুলি কি করছে? পোড়াইছে। এখন এই ডিটি সময়ে যদি স্মল ডিএম পরিমাণ স্মল ডিএম বরের গ্যাস নির্গত করে রকেটটি গতিশীল হয় এবং দেখো এই ডিটি সময় পর্যন্ত যদি রকেটটি ডিএম বরের গ্যাস কি করে? পুড়িয়ে গতিশীল হয়। কোন দিকে গতিশীল হয়? সামনের দিকে গতিশীল হয়। সেই ক্ষেত্রে আমি যদি কল্পনা করি রকেটের সাপেক্ষে গ্যাসের ব্যাগ কোন দিকে? রকেট যেদিকে চলতেছে তার বিপরীত দিকে। তার কোন দিকে? বিপরীত দিকে। রকেটের সাপেক্ষে গ্যাসের ব্যাগকে যদি আমি ভিজি কল্পনা করি, কি কল্পনা করি? ভিজি কল্পনা করি। দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, রকেটটি কিন্তু পৃথিবীর সাপেক্ষে গতিশীল। রকেটটি পৃথিবীর সাপেক্ষে ব্যাগ ছিল কত? ক্যাপিটাল ভি ভেক্টর। এবং আমি রকেটের সাপেক্ষে রকেট থেকে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে সেই গ্যাসগুলির ব্যাগ মনে করলাম ভিজি ভেক্টর। এখন যদি এই গ্যাসগুলিকে আমি পৃথিবীর সাপেক্ষে কল্পনা করি, কার সাপেক্ষে কল্পনা করি? পৃথিবীর সাপেক্ষে কল্পনা করি, তাহলে দেখো পৃথিবীর সাপেক্ষে আমরা কি পাই? পৃথিবীর সাপেক্ষে রকেট হতে নির্গত গ্যাসের ব্যাগ হবে যদি আমি ভি প্রাইম কল্পনা করি, তাহলে ভি প্রাইম সমান হবে রকেটের ব্যাগ বিয়োগ রকেট হতে নির্গত গ্যাসের ব্যাগ। আমি আবার বলতেছি, আমি মনে করেছিলাম পৃথিবীর সাপেক্ষে রকেটটি ভি ব্যাগে বা ভি ভেক্টর বেগে গতিশীল ছিল এবং যে গ্যাসগুলি রকেট থেকে নির্গত হয়েছিল সেই গ্যাসগুলির ব্যাগ রকেটের সাপেক্ষে ভিজি। এখন আমি যদি গ্যাসগুলিকে পৃথিবীর সাপেক্ষে গ্যাসের ব্যাগ কল্পনা করি, তাহলে পৃথিবীর সাপেক্ষে গ্যাসের ব্যাগ ভি প্রাইম সমান হবে রকেটের ব্যাগ অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে রকেটের বিয়োগ রকেটের সাপেক্ষে গ্যাসের ব্যাগ। রকেটের সাপেক্ষে কিসের ব্যাগ? গ্যাসের ব্যাগ। তাই একটু মনে রাখবা। আমি একটু এক পাশে এটা লিখে রাখতেছি। আমরা এখানে লিখে রাখতেছি P সমান পেয়েছিলাম m v ভেক্টর। এটাকে 1 নং সমীকরণ দিয়েছিলাম, পরে আমাদের কাজে আসবে, সেজন্য আমরা এটা একটু লিখে রাখলাম। এখন দেখো, সুতরাং নির্গত গ্যাসের অবশ্যই একটি ভরবেগ থাকবে। নির্গত গ্যাসের ভরবেগ, যদি নির্গত গ্যাসের ভরবেগকে আমি পিজি দ্বারা কল্পনা করি, পিজি ভেক্টর দ্বারা কল্পনা করি, সেই ক্ষেত্রে নির্গত গ্যাসের ভরবেগ হবে ভর ইনটু বেগ। ভর ছিল dm, বেগ ছিল v প্রাইম। ভর ছিল dm, বেগ ছিল কি? v প্রাইম। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে লিখি বা pg ইকুয়াল dm ইনটু v প্রাইম সমান আমরা কত পাইলাম? v ভেক্টর বিয়োগ vg ভেক্টর। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। এটা কিসের বেগ? এটা কিসের ভরবেগ পেলাম? রকেট গতিশীল হওয়ার সময় ডিটি সময়ে, অতি ক্ষুদ্র ডিটি সময়ে রকেট হতে যে গ্যাস নির্গত হয় সেই গ্যাসের ভরবেগ, সেই গ্যাসের ভরবেগ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি রকেট থেকে ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি নির্গত হয়,
dm পরিমাণ জ্বালানি নির্গত হয়, তাহলে dt সময়ে রকেট বা রকেট সহ জ্বালানির ভরও কি হয়ে যাবে, কমে যাবে। আমি আবার বলতেছি, যদি dt সময় রকেটটি গতিশীল হওয়ার কারণে তার থেকে dm ভরের জ্বালানি নির্গত হয় এবং রকেট ও জ্বালানির একত্রিত ভর যদি স্মল m হয়ে থাকে, তাহলে dt সময় পরে নিশ্চয় তাদের ভরের তারতম্য ঘটবে। অর্থাৎ কি পরিমাণ ভরের তারতম্য ঘটবে, dm পরিমাণ ভর কমে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং dt সময় পরে রকেট, আমি এখানে জ্বালানি সহ লিখি, জ্বালানি সহ রকেটের ভর হবে, জ্বালানি সহ রকেটের ভর হবে, দেখো আগে জ্বালানি সহ রকেটের ভর ছিল m, এখন dm পরিমাণ কমে গেছে। dm পরিমাণ কমে গেছে, dm পরিমাণ কমে গেছে। কেন dm পরিমাণ কমে গেছে? dt সময় পর্যন্ত রকেটটি গতিশীল ছিল, dt সময় পর্যন্ত রকেটটি গতিশীল হওয়ার কারণে dm পরিমাণ গ্যাস নির্গত হয়ে গেছে। dm পরিমাণ গ্যাস নির্গত হয়ে যাওয়ার পর্যন্ত জ্বালানি সহ রকেটের ভর দাঁড়াবে m dm। এই dm পরিমাণ গ্যাস নির্গত হওয়ার জন্য রকেটটির বেগ বেড়ে গেছে। রকেটটির কি বেড়ে গেছে? বেগ বেড়ে গেছে। রকেটটির আগের বেগ ছিল v, এখন ক্ষুদ্র সময় dt পরে ক্ষুদ্র ভর dm গ্যাস নির্গত হওয়ার জন্য যদি বেগ বৃদ্ধি, ক্ষুদ্র বেগ বৃদ্ধি dv হয়, অর্থাৎ dt সময় পরে রকেটে dv বেগ বৃদ্ধি পেলে জ্বালানি সহ রকেটের বেগ হবে, জ্বালানি সহ রকেটের বেগ হবে v প্লাস dv। তাই একটু দেখবা, এই vটা ছিল যখন রকেটটি গতিশীল ছিল তখন বেগ, এখন dt সময় গতিশীল হওয়ার পরে তার বেগ হইছে কত, v প্লাস dv। কিভাবে হইছে? dm পরিমাণ গ্যাস কি করার জন্য, নির্গত হওয়ার পরে তার বেগ হইছে কত, v প্লাস dv। কাইন্ডলি এখানে আমি এই 2 নাম্বার সমীকরণটা এখানে একটু লিখব। 2 নাম্বার সমীকরণ ছিল Vg12 dm into v minus vg। কাইন্ডলি এগুলো আমাদের কাজে লাগবে, এজন্য আমরা এখানে একটু লিখে রাখতেছি। তাহলে দেখো, আমরা এখানে dt সময় পরে রকেটটির ভরবেগ নির্ণয় করার চেষ্টা করব। dt সময় পরে রকেটটির ভরবেগ, dt সময় পরে কিসের ভরবেগ, রকেটটির ভরবেগ। সুতরাং dt সময় পরে জ্বালানি সহ রকেটের ভরবেগ, জ্বালানি সহ যদি রকেটের ভরবেগকে আমি ফি আর কল্পনা করি, জ্বালানি সহ যদি রকেটের ভরবেগকে কি কল্পনা করি, ফি আর কল্পনা করি, তাহলে ফি আর হলে আমরা এখানে লিখব ফি আর ইকুয়াল, আমরা ভরবেগ সমান বলছিলাম ভর ইনটু বেগ। দেখো dt সময় পরে জ্বালানি সহ রকেটের ভর ছিল m dm এবং বেগ ছিল v প্লাস dv। v প্লাস কি, dv। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো dt সময় পরে যখন নির্দিষ্ট পরিমাণ গ্যাস অর্থাৎ dm ভরের গ্যাস নির্গত হয়েছে বা dm ভরের জ্বালানি পুড়িয়ে রকেটটি যখন সামনের দিকে গতিশীল হয়েছে, তখন রকেটটির ভরবেগ এসে দাঁড়িয়েছে m dm into v plus dv। m dm into v plus dv। এখন দেখো, রকেটটির যদি টোটাল ভরবেগ কল্পনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখব রকেটটির ভরবেগ যখন আমরা কল্পনা করব, তখন রকেটটির ভরবেগের সাথে সাথে নির্গত ভরবেগ, গ্যাসের ভরবেগও আমাদের কি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্গত গ্যাস ও রকেটের মোট ভরবেগ, নির্গত গ্যাস ও রকেটের মোট ভরবেগকে যদি আমি ফি প্রাইম ভেক্টর কল্পনা করি, তাহলে ফি প্রাইম ভেক্টর সমান হবে ফি জি ভেক্টর প্লাস ফি আর ভেক্টর। অর্থাৎ
নির্গত গ্যাসের ভরবেগ যোগ গ্যাস বাদে জ্বালানি সহ নির্গত গ্যাস বাদে জ্বালানি সহ রকেটের ভরবেগ, এই দুইটা ভরবেগ যোগ করলে আমরা পাবো কি, অর্থাৎ ডিটি সময় পরে রকেটটি বা সিস্টেমটির টোটাল ভরবেগ পাবো, রকেটটি বা সিস্টেমটির টোটাল কি পাবো, ভরবেগ পাবো। এখানে একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো দেখো, ফি প্রাইম ভেক্টর ইকুয়াল ফি জি এর মান ছিল কত, dm v মাইনাস vg, dm v মাইনাস vg। কাইন্ডলি একটু দেখবা প্লিজ, আমরা প্লাস ফি আর এর মান পাইছিলাম m প্লাস dm ইনটু v ভেক্টর প্লাস vb ভেক্টর, v ভেক্টর প্লাস কি ভেক্টর, v ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, না বুঝলে একটু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি বুঝতে পারতেছি না, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা বিজ্ঞান বিভাগের যে সমস্ত শিক্ষার্থী আমার সাথে সংযুক্ত আছো, তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণী লিখে কমেন্ট করবে, তখন আমি বুঝতে পারবো তোমরা আমার সাথে কে কে আসো আজকের ক্লাসে। এবং আমার সাথে যে সকল শুভাকাঙ্ক্ষী সংযুক্ত আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, আমার প্রিয় শিক্ষকগুলির মধ্যে অন্যতম একজন স্যার, আপনাকে ধন্যবাদ। এবং রাজীব ভাই সহ আমার বন্ধু মুরাদ সহ যারা আসো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা নির্গত গ্যাস এবং রকেটের মোট ভরবেগ পাচ্ছি ফি প্রাইম ভেক্টর ইকুয়াল dm ইনটু v ভেক্টর মাইনাস vg প্লাস m প্লাস dm ইনটু v ভেক্টর প্লাস vg। একটু ক্যালকুলেশন করব, দেখো ফি প্রাইম ইকুয়াল আমি এখানে গুণ করে ফেললে পাবো v ভেক্টর dm মাইনাস vg ভেক্টর dm প্লাস এখানে যদি আমি গুণ করি m v ভেক্টর প্লাস, আমি এটাকে এটার সাথে গুণ করলে m dv ভেক্টর প্লাস এটার সাথে এটা গুণ করলে v ভেক্টর dm প্লাস, আমি এটা একটু মুছে দিচ্ছি, dm ইনটু dv ভেক্টর। কাইন্ডলি একটু দেখো এখানে কার সাথে কেউ কাটাকাটি যায় কিনা, একটু দেখো। এটা কিন্তু মাইনাস ছিল, সরি এটা কিন্তু কি ছিল, মাইনাস ছিল। এটা মাইনাস থাকলে এখানে কি হবে, mv এটা মাইনাস হয়ে যাবে এবং এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো mvv ভেক্টর এবং আর কোথাও mvv ভেক্টর আছে কিনা, সরি এটা মাইনাস হবে না, আমাদের মাইনাস হবে mdv ভেক্টর এবং এটার সাথে এটা যখন গুণ করব তখন এটা হয়ে যাবে মাইনাস v ভেক্টর dm, v ভেক্টর dm এর সাথে v ভেক্টর dm চলে যাবে। তাহলে বাকি থাকবে আমাদের ফি প্রাইম ভেক্টর ইকুয়াল, আমি একটু এদিক থেকে লিখি, দেখো আমরা পাবো mv ভেক্টর, এটা লিখলাম প্লাস আমি এটা লিখি mdv ভেক্টর প্লাস এটা অবশ্যই মাইনাস vg ভেক্টর dm মাইনাস dm dv। দেখো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম, এটাকে আমি কত নং সমীকরণ দিলাম, 4 নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা এটা কি পাইলাম, নির্গত গ্যাস সহ রকেটের মোট ভরবেগ পেলাম, নির্গত গ্যাস সহ রকেটের মোট ভরবেগ পেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান কিসের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাইলে একটু দেখবা বলের ঘাত সমান কিসের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কি রকম হবে, এখন দেখো বলের ঘাত মানে কি জিনিস, কোন বস্তুর উপর যদি একটি বৃহৎ বল একটি নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করে তখন তার পরিবর্তনকে আমরা বলের ঘাত বলবো, বলের ঘাত বলবো। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে যদি একটি বৃহৎ বল কোন একটি বস্তুর উপর প্রয়োগ করে মানে ক্রিয়ারত থাকে তখন তার পরিবর্তন, খুব ক্ষুদ্র সময় ধরে কিন্তু তার কি হবে, প্রয়োগ হবে এবং বলের মান হবে অনেক বেশি। আমি যদি সেই বলটাকে যদি F কল্পনা করি, সেই বলটাকে যদি আমি কি কল্পনা করি, F কল্পনা করি এবং কত সময় ধরে কাজ করবে, ক্ষুদ্র সময় dt সময় ধরে কাজ করতেছে, কত সময় ধরে কাজ করতেছে, dt সময় ধরে কাজ করতেছে এবং বলের কাজ যদি F
dt হয়, তাহলে রকেটের জন্য ভরবেগের পরিবর্তন হবে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, শেষ ভরবেগ বিয়োগ কি ভরবেগ, আদি ভরবেগ। দেখো রকেট এবং নির্গত গ্যাসের শেষ ভরবেগ ছিল ফি প্রাইম ভেক্টর এবং আদি ভরবেগ ছিল ফি ভেক্টর, শেষ ভরবেগ ছিল ফি প্রাইম ভেক্টর এবং আদি ভরবেগ কি ছিল ফি ভেক্টর। আমি এই মানগুলি এখানে একটু বসাবো, বসানোর পর দেখি কি করতে পারি। দেখো আমরা এখানে পাচ্ছি f dt ইকুয়াল, আমি এই মানটা যদি এখানে বসাই এখানে পাবো mv প্লাস m dv প্লাস মাইনাস vg dm মাইনাস dm dv মাইনাস ফি এর মান, ফি ভেক্টরের মান হচ্ছে কত mv, ফি ভেক্টরের মান হচ্ছে কত mv। তাহলে প্রত্যেকে পাইলাম, আমরা পেলাম কত নম্বর সমীকরণ থেকে 1 নং ও 4 নং সমীকরণ থেকে। এখানে লিখে দেব 1 ও 4 হতে, 1 ও কত হতে 4 হতে। দেখো এখানে mv এবং mv কাটাকাটি যাচ্ছে, mv এবং mv কি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে, বা আমি এখানে লিখতে পারি f dt ইকুয়াল আমরা পাবো m dv ভেক্টর মাইনাস vg dm মাইনাস dm dv। দেখো এটাকে আমি 5 নং সমীকরণ দিলাম, এটাকে কয় নং সমীকরণ দিলাম 5 নং সমীকরণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে dm এবং dv অতি ক্ষুদ্র দুটি রাশি, অতি ক্ষুদ্র দুটি রাশি। dm এর পরিমাণও অতি ক্ষুদ্র, dm টা ছিল dt সময়ে ক্ষুদ্র যে গ্যাস রকেট থেকে নির্গত হয়েছিল তার ভর, এবং ওই dm পরিমাণ গ্যাস নির্গত হওয়ার কারণে ক্ষুদ্র যে বেগ বৃদ্ধি পেয়েছিল সেই বেগ হচ্ছে dv। dm এবং dv পরস্পর ক্ষুদ্র হওয়ার কারণে দুটি অতি ক্ষুদ্র রাশির গুণফল, দুটি অতি ক্ষুদ্র রাশির গুণফল dm dv অবশ্যই অতি ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র হবে। যেহেতু রাশি দুটো খুব ছোট এবং তাদের গুণফল অবশ্যই কি হবে অতি ক্ষুদ্র হবে, সেজন্য আমি dm dv কে উপেক্ষা করে পাই, dm dv কে উপেক্ষা করে পাই কি পাই, দেখো f dt ইকুয়াল m dv মাইনাস vg dm, এটাকে আমি কত নাম্বার সমীকরণ দিলাম 6 নং সমীকরণ দিলাম। তার মানে আমি দেখতেছি যে যদি dm এবং dv অতি ক্ষুদ্র রাশি হয়, আমরা সেটা নিচ থেকেই দেখতে পাচ্ছি dm এবং dv অতি ক্ষুদ্র রাশি, এবং অতি ক্ষুদ্র রাশিগুলিকে গুণ করলে গুণফল আরো অতি ক্ষুদ্র হবে। সেজন্য ওই ক্ষুদ্র রাশিটার গুণফল অতি ক্ষুদ্র রাশিটাকে আমরা উপেক্ষা করলে পাচ্ছি f dt ইকুয়াল m dv ভেক্টর মাইনাস vg ভেক্টর dm, vg ভেক্টর কি dm। এটাকে আমি কত নাম্বার সমীকরণ দিলাম 6 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, রকেটটি উপরের দিকে গতিশীল, রকেটটি কোন দিকে গতিশীল উপরের দিকে গতিশীল, উপরের দিকে কিন্তু g ঋণাত্মক, উপরের দিকে কিন্তু কি ঋণাত্মক g ঋণাত্মক। এখন রকেটে প্রযুক্ত বাহ্যিক বল, রকেটে প্রযুক্ত একমাত্র বাহ্যিক বল বা রকেটে প্রযুক্ত বাহ্যিক বল F সমান মাইনাস mg হলে, F সমান মাইনাস কি হলে mg হলে। কেন মাইনাস mg লিখলাম, আমরা জ্বালানি সহ রকেটের ভর পাইছিলাম m, এবং মহাশূন্যে পৌঁছানোর আগ পর্যন্ত g তো থাকবে, ঠিক আছে কিনা। এই g উপরের দিকে কিন্তু ঋণাত্মক, উপরের দিকে কিন্তু কি ঋণাত্মক, তাহলে F সমান মাইনাস g মাইনাস mg। তাহলে মাইনাস mg যদি হয়, তাহলে আমরা 6 নং সমীকরণ থেকে কি লিখতে পারি, দেখো 6 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি মাইনাস mg dt ইকুয়াল m dv ভেক্টর মাইনাস vg dm, vg কি m dm। কাইন্ডলি একটু বুঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে বলবা, আমি সর্বোচ্চটা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো, তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল, শ্রেণী কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। দেখো আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, দেখো কি হয়, আমি আগে পক্ষান্তর করাই, পক্ষান্তর করলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো m dv ভেক্টর সমান m dv ভেক্টর সমান আমরা পাবো, এটাকে এই পাশে পক্ষান্তর করে দিই, vg dm মাইনাস mg dt মাইনাস mg dt। কাইন্ডলি একটু দেখবা,
আমি আবার বলতেছি mdv ইকুয়াল মাইনাস আমরা এটাকে যদি ডান ভাষা পক্ষান্তর করি, আমি এভাবে লিখি যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। এটাকে পক্ষান্তর করলাম VG dm minus mg dt ইকুয়াল mdv বা আমি আবার যদি একটু পক্ষান্তর করি mdv ইকুয়াল আমরা পাচ্ছি VG dm minus mg dt VG dm minus p dt mg dt। এখন দেখো আমি যদি উভয় পক্ষে dt দ্বারা ভাগ করি, উভয় পক্ষে যদি কি দ্বারা ভাগ করি, dt দ্বারা ভাগ করি, তাহলে dp dt ইকুয়াল VG dm dt minus VG dm dt minus mg VG dm dt minus VG mg। এটাকে আমি কত নাম্বার সমীকরণ দিলাম? 7 নং সমীকরণ দিলাম। এই 7 নং সমীকরণ থেকে আমরা রকেট উপরের দিকে যখন গতিশীল হয়, যে লব্ধি বলে রকেটটি গতিশীল হয়, সেই লব্ধি বলটা আমরা পেয়ে যাচ্ছি। সেই লব্ধি বলটা আমরা কি পাচ্ছি? পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি dB dt সমান যদি ত্বরণ, dB dt সমান যদি কি ত্বরণ, কিসের ত্বরণ? রকেটের ত্বরণ হয়, তাহলে mdB dt হবে লব্ধি বল, যে বলে রকেটটি সামনের দিকে কি হবে? গতিশীল হবে। তাহলে আমরা 7 নং সমীকরণ থেকে পাচ্ছি যে dB dt সমান যদি রকেটের ত্বরণ হয়, তাহলে mdB dt সমান হবে লব্ধি বল, যে বলে রকেটটি কোন দিকে গতিশীল হবে? সামনের দিকে গতিশীল হবে। এবং VG dm dt হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, VG dm dt হচ্ছে কোনমুখী ধাক্কা? ঊর্ধ্বমুখী ধাক্কা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা 7 নং সমীকরণ থেকে পাচ্ছি dB dt ইকুয়াল a ইকুয়াল রকেটের ত্বরণ এবং mdB dt সমান আমরা পাচ্ছি লব্ধি বল। কিসের লব্ধি বল? রকেটের লব্ধি বল, যে বলে রকেটটি সামনের দিকে গতিশীল হয় বা উপরের দিকে গতিশীল হয়। এবং VG dm dt সমান হবে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা এবং mg হবে রকেটের ওজন, এবং mg হবে কিসের ওজন? রকেটের ওজন। ঠিক আছে, অর্থাৎ রকেটটির একটি নির্দিষ্ট ওজন থাকবে, সেই রকেটটির ওজন হবে mg। তাহলে আমরা দেখতেছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কিভাবে রকেট যখন গতিশীল হয়, সেই ক্ষেত্রে যে লব্ধি বলে গতিশীল হয়, সেই লব্ধি বলটা কিভাবে নির্ণয় করব, সেটা আমরা 7 নং সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ 7 নং সমীকরণ প্রয়োগ করলে আমরা কি পাবো? রকেট উপরের দিকে গতিশীল হলে যে লব্ধি বলে গতিশীল হবে, সেই লব্ধি বলটা আমরা পেয়ে যাব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, রকেটের লব্ধি বল সমান আমরা এখান থেকে এই সমীকরণ থেকে আমরা লিখতে পাচ্ছি। দেখো এই 7 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পাচ্ছি? দেখো রকেটের লব্ধি বল সমান, আবার রকেটের লব্ধি বল সমান ঊর্ধ্বমুখী ধাক্কা বিয়োগ রকেটের ওজন। ঊর্ধ্বমুখী ধাক্কা বিয়োগ কিসের ওজন? রকেটের ওজন। অর্থাৎ রকেটটি যে বলে গতিশীল হবে, সেই বলের মান হবে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা হতে যদি রকেটের ওজন বাদ দিই, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা হতে যদি রকেটের কি বাদ দিই? ওজন বাদ দিই, সেক্ষেত্রে যেটা পাবো সেটাই হচ্ছে লব্ধি বল, এবং সেই লব্ধি বল নিয়ে রকেটটি কোন দিকে গতিশীল হবে? উপরের দিকে গতিশীল হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি 7 নং সমীকরণ থেকে লিখি, 7 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? দেখো dB dt সমান আমি যদি m দ্বারা ভাগ করি, তাহলে পাবো VG/m dm dt minus g, dm dt minus g। সমীকরণ 8। এই 8 নং সমীকরণ হচ্ছে রকেটের ত্বরণের সমীকরণ। এই 8 নং সমীকরণ হচ্ছে কিসের সমীকরণ? রকেটের ত্বরণের সমীকরণ। অর্থাৎ রকেটটি যে ত্বরণে গেলে একটি লব্ধি বল পাবো, অর্থাৎ ঊর্ধ্বমুখী ধাক্কা ও রকেটের ওজনের পার্থক্য পাবো, সেই ত্বরণটা হচ্ছে a, এবং a সমান হচ্ছে VG/m dm dt minus g, dm dt minus g। আমি এটাকে এখানে দিয়ে 8 নং সমীকরণ
তাহলে আমরা রকেটের ত্বরণ পেয়ে যাচ্ছি। কিভাবে রকেটের ত্বরণ নির্ণয় করব, এই সমীকরণ থেকে আমরা সেটা এই সমীকরণ প্রয়োগ করে রকেটের ত্বরণ নির্ণয় করতে পারবো, এবং 7 নং সমীকরণ প্রয়োগ করে আমরা রকেটের লব্ধি বল নির্ণয় করতে পারবো। রকেটের কি বল নির্ণয় করতে পারবো, লব্ধি বল নির্ণয় করতে পারবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, রকেটটি যদি উপরের দিকে গতিশীল হয়, উপরের দিকে যতই গতিশীল হবে অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে, অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে, অর্থাৎ যতই উপরে যাওয়া যায় ভূপৃষ্ঠ থেকে ততই অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এক সময় যখন আমরা মহাশূন্যে চলে যাব তখন সেক্ষেত্রে দেখা যাবে যে অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে মহাশূন্যে আমরা লিখতে পারি মহাশূন্যে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 0 আমরা প্রায় g ইকুয়াল কি ধরে নিতে পারি, 0 ধরে নিতে পারি। তাহলে 8 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি মহাশূন্যে ত্বরণ a ভেক্টর সমান vg বাই m dm dt vg বাই m dm dt। এটা হচ্ছে 9 নং সমীকরণ। অর্থাৎ যখন আমরা মহাশূন্যে কোনো রকেটকে গতিশীল করব সেই ক্ষেত্রে রকেটটির ত্বরণ হবে a ইকুয়াল g vg বাই m ইনটু dm dt। দেখো এই সমীকরণ থেকে, অর্থাৎ এই যে আমরা কয়েকটা সমীকরণ পাইলাম, 6 নং সমীকরণে আমরা পাইছিলাম m dv dt ইকুয়াল m dv dt ইকুয়াল vg dm dt মাইনাস mg, লব্ধি বলের সমীকরণ। এবং 8 নং সমীকরণে আমরা পাচ্ছি ত্বরণের সমীকরণ vg বাই m dm dt মাইনাস g। এবং মহাশূন্যে যখন g এর মান প্রায় কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই ক্ষেত্রে ত্বরণ সমান কার ত্বরণ, রকেটের ত্বরণ সমান আমরা পাচ্ছি vg বাই m dm dt। এই সমীকরণগুলো থেকে আমরা যে জিনিসটা, বা এই 9 নং সমীকরণ থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা একটু দেখবা। যে তথ্যগুলো আমরা পাচ্ছি বা যে সিদ্ধান্ত উপনীত হতে পারতেছি সেটা দেখো। আমি যদি ভর কমালে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। আবার দেখো এই 9 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, এবং গ্যাস নির্গমনের হার, দেখো এই হারটা যত বেশি হবে dm dt বেশি হলে বা গ্যাস নির্গমনের হার বেশি হলে গ্যাস নির্গমনের হার বেশি হলে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতেছি যখন রকেটের ভর কমাবো, অর্থাৎ জ্বালানি সহ রকেটের ভর কমলে রকেটের বেগ বৃদ্ধি পাবে, গ্যাস নির্গমনের হার বাড়ালে বা dm dt বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে কি পাবে, রকেটের বেগ বৃদ্ধি পাবে। এবার দেখো গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে, যদি গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি হয়, গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে রকেটের বেগ বেড়ে যাবে, রকেটের বেগ বা রকেটের ত্বরণ বেড়ে যাবে। রকেটের ত্বরণ বাড়লে তো বেগ বাড়বে, রকেটের ত্বরণ বেড়ে যাবে। অর্থাৎ কি বাড়াইলে vg বাই m যদি বৃদ্ধি পায়, vg বাই m যদি কি পায়, বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, রকেটের বেগ বৃদ্ধি হবে। তাহলে আমি 9 নং সমীকরণ যেটা ছিল আমাদের a ভেক্টর ইকুয়াল vg বাই m ইনটু dm dt, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভর কমলে ত্বরণ বৃদ্ধি পাবে, dm dt বা গ্যাস নির্গমনের হার বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পাবে, বা ওই যে গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে সেই ক্ষেত্রে ত্বরণ কি পাবে, বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই রকেটের উপর একটি গাণিতিক সমস্যার সমাধান করব, এরপর আমরা চেষ্টা করব আজকের ক্লাসটা শেষ করে দেওয়ার। তোমরা সাথে থাকবে আশা করি।
আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব, এরপরে এই আজকের ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখো গাণিতিক সমস্যা, ঊর্ধ্বমুখী গতিশীল একটি রকেট প্রথম যাত্রায় প্রথম 5 সেকেন্ডে তার ভরে 1/4টি অংশ অর্থাৎ 40 ভাগের 1 অংশ হারায়। অর্থাৎ ঊর্ধ্বমুখী গতিশীল একটি রকেট প্রথম 5 সেকেন্ড সময় পরে তার যে ভর ছিল তার 40 ভাগের 1 অংশ হারায় ফেলে। রকেটটির ত্বরণ 18 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে তার পিছন দিয়ে নির্গত গ্যাসের গতিবেগ কত? কাইন্ডলি একটু দেখবা। এখানে আমাকে বলছে যে ঊর্ধ্বমুখী গতিশীল একটি রকেট প্রথম 5 সেকেন্ডে তার ভরে 40 ভাগের 1 অংশ হারায় এবং রকেটটির ত্বরণ 18 মিটার পার সেকেন্ড হলে তার পিছনে গতিবেগ কত? গতিবেগ কত? দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজভাবে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এখন দেখো, মনে করি রকেটের ভর অর্থাৎ জ্বালানি সহ রকেটের ভর m এবং অবশিষ্ট ভরের পরিবর্তন dm ইকুয়াল m/4t। 40 ভাগের m অংশ কি হয়ে গেছে? হারাই গেছে। 40 ভাগের m অংশ কি হয়ে গেছে? হারাই গেছে। এবং ক্ষুদ্র সময় আমরা dt সমান লিখতে পারি 5 সেকেন্ড। ক্ষুদ্র সময় আমরা dt সমান কয় সেকেন্ড লিখতে পারি? 5 সেকেন্ড লিখতে পারি। রকেটের ত্বরণ দেয়া আছে এখানে। রকেটের হচ্ছে a সমান হচ্ছে 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। 18 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং g সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। g সমান আমরা কি জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং নির্গত গ্যাসের বেগ bg সমান জানি না। নির্গত গ্যাসের বেগ bg সমান আমরা কি জানি না। কাইন্ডলি একটু দেখবা, তাহলে আমরা কি পাই? আমরা লিখতে পারি F সমান, আমরা জানি F সমান VG dm dt মাইনাস কি লিখতে পারি? mg লিখতে পারি। VG dm dt মাইনাস কি লিখতে পারি? mg লিখতে পারি। VG dm dt মাইনাস mg লিখতে পারি। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি? আমরা F সমান লিখলাম ma। F সমান কি লিখলাম? ma সমান VG dm dt মাইনাস mg। dm dt মাইনাস কি? g g। তাহলে আমরা দেখো কি পাই? আমরা এখানে একটু পক্ষান্তর করব, এটাকে এই পাশে পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমরা কি পাবো? দেখো m, দেখো এটা পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। আমি এটা কমন নিলাম, a প্লাস g ইকুয়াল VG dm dt। কাইন্ডলি একটু দেখবা। এরপরে আমি মানগুলি বসানোর চেষ্টা করব। দেখো মান বসাইলে আমরা কি পাবো? আমার VG দরকার। কি দরকার? VG দরকার। দেখো এখানে dm dt, dm সমান হচ্ছে m/4t, dt সমান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা একটু ক্যালকুলেশন যদি করি তাহলে ভালো হবে। তারপর আমরা ক্যালকুলেশন না করে আমরা টোটালি VG সমান লিখে ফেলি। VG সমান আমরা পাবো m a plus g into dt/dm। এখন m সমান দেয়া ছিল, জানি না m সমান কি দেয়া ছিল সেটা জানি না। m সমান m, a সমান দেয়া ছিল 18, g সমান দেয়া ছিল 9.8, dt সমান দেয়া ছিল 5 এবং dm ছিল m/40। m/কত?
40। আমরা এখানে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করব। দেখো আমরা এখন এটাকে m ইনটু 18 আর 9 এর 27.8 ইনটু এটা হবে 5 ইনটু 40/m চলে যাবে। টোটাল ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমরা পাবো 57.8 ইনটু 5 ইনটু 40, তাহলে আমরা পাচ্ছি 5560 মিটার পার সেকেন্ড। 5560 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রকেট যখন সামনের দিকে গতিশীল হয় এবং 5 সেকেন্ড পরে তার যদি 40 ভাগের 1 অংশ বল হারায়, সেই ক্ষেত্রে রকেটটি হতে নির্গত গ্যাসের বেগ হবে সেকেন্ডে 5560 মিটার। সেকেন্ডে 5500 কয় মিটার? 60 মিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কিভাবে মহাশূন্যে রকেট চালাবে বা কিভাবে মহাশূন্যে রকেট চালালে তোমরা রকেটে ওই যে রকেটের লব্ধি বল, ঊর্ধ্বমুখী ধাক্কা এবং নির্গত গ্যাসের বেগ, রকেটের ত্বরণ ইত্যাদি নির্ণয় করবে বা ওই যে শক্তি গ্যাস নির্গমনের হার কিভাবে নির্ণয় করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট আর 10 মিনিট সময় নেব। এই 10 মিনিট পরে আমি আমার ক্লাসটা শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে কিভাবে বন্দুক থেকে গুলি নির্গত হয়, অর্থাৎ বন্দুক ছুড়লে কিভাবে গুলি নির্গত হয় সেটা একটু দেখাবো। আমরা সবাই বন্দুক, গোলাগুলি এগুলি সবাই চিনি, কারণ আমরা বাঙালি। আমরা বন্দুক না চিনলে কিভাবে হয়? আমাদের অবশ্যই বন্দুক চিনতে হবে। বন্দুক আমরা প্রতিদিনই পুলিশ বা বিভিন্ন বাহিনীর কোমরে, কাঁধে, হাতে আমরা দেখতে পাই। এই যে এখন লকডাউন চলতেছে, আমরা সব সময় বন্দুক দেখি। কিভাবে দেখি? আমরা রাস্তায় বের হলেই আমরা পুলিশ বাহিনী, র্যাব বাহিনী বা বাংলাদেশের অন্যতম সেনাবাহিনী বা অন্যান্য বিজিবি আমরা দেখতে পাই, তাদের কাঁধে বা কোমরে আমরা সবসময় পিস্তল বা অন্যান্য গান আমরা দেখতে পাই। এই গানটা শুধু কোমরে নিলে বা হাতে নিলে হবে না, সেই গানটা চালানোর শক্তি থাকতে হবে, চালানোর মতন এবিলিটি থাকতে হবে। এই গানটা থেকে যখন আমরা গুলি করি কোনো বস্তুকে আঘাত করার জন্য, তখন গুলি গতিশীল হওয়ার সাথে সাথে বন্দুককেও গুলি পিছনের দিকে একটা ধাক্কা দেয়। এখন যদি আমি বন্দুকটা ঠিক মতো ধরতে না পারি বা বন্দুকে আমি ঠিকমতো আমার কাজটা করাইতে না পারি, সেই ক্ষেত্রে অন্যকে আঘাত করার আগে হয়তো আমি আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারি। কারণ বন্দুক থেকে যখন গুলি নির্গত হয়, তখন বন্দুক গুলি যে বেগে নির্গত হয়, বন্দুকও সেই বেগে পিছন দিকে বন্দুক থেকে যে গুলি ছুটবে তাকে কি করে? আঘাত করে। এখন তুমি যদি বন্দুকটা ঠিকমতো চালাইতে পারো, ধরতে পারো, তাহলে সেই আঘাত থেকে তুমি রক্ষা পাবে। আর যদি না পারো, তাহলে অবশ্যই তুমি অন্যজনকে আঘাত করার আগে তুমি আঘাতগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমরা এখন বন্দুক থেকে কিভাবে গুলি ছুটবো সেটা একটু দেখবো। বন্দুক থেকে গুলি ছোড়া, বন্দুক থেকে গুলি ছোড়া। জাস্ট 10 মিনিট সময় নেব। 10 মিনিট পরে আমি আমার ক্লাসটা শেষ করে দেব। তাহলে আমরা যখন বন্দুক থেকে গুলি ছুড়ি, তখন প্রচন্ড বেগে বন্দুক থেকে গুলি নির্গত হয় এবং বন্দুক থেকে গুলি নির্গত হওয়ার সাথে সাথে প্রচন্ড বেগে, অর্থাৎ গুলির সমান বেগে বন্দুক পিছনের দিকে কি হয়? দাবিত হয়, বল প্রয়োগ করে। অর্থাৎ বন্দুকটি যদি গুলির উপরে যদি এক বল প্রয়োগ করে, বন্দুক গুলির উপর যদি এক বল প্রয়োগ করে, গুলিও বন্দুকের উপর সমান এক এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে। সমান এক এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে। দেখো, এটা একটি গুলি মনে করো। এখান থেকে একটি গুলি নির্গত হচ্ছে, ঠিক আছে? এই গুলিটার একটি কি থাকবে? ব্যাগ থাকবে। আমি সেই গুলির ব্যাগকে স্মল ভি ধরলাম এবং বন্দুক পিছনের দিকে যে ধাক্কা দিবে সেই ব্যাগটাকে আমি ক্যাপিটাল ভি ধরলাম। বন্দুকের একটি ভর থাকবে, বন্দুকের ভরকে আমি ক্যাপিটাল এম ধরলাম এবং গুলির ভরকে আমি স্মল এম ধরলাম। তার মানে গুলি নির্গত হওয়ার সময় যে ব্যাগে গুলিটা নির্গত হবে, ঠিক যে বলে গুলিটা নির্গত হবে, সেই পরিমাণ বল তার উপর প্রয়োগ করবে, বন্দুকের উপর প্রয়োগ করবে। অর্থাৎ বন্দুকও এক পরিমাণ বল
প্রযুক্ত হয়ে পিছনের দিকে বন্দুকটা কি দেবে, ধাক্কা দিবে। এখন আমি এটি কি করব, নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটনের গতির সূত্র প্রয়োগ করে এখান থেকে বন্দুকের পশ্চাৎমুখী বেগ বা গুলির বেগ আমরা নির্ণয় করার চেষ্টা করব। এখন দেখো আমি বন্দুক এবং গুলির ভরবেগ নির্ণয় করব। বন্দুক এবং গুলির মধ্যে কি সংঘর্ষ ঘটতেছে, দেখো বন্দুক হতে গুলি নির্গত হচ্ছে, সাথে সাথে বন্দুক পিছনের দিকে সরে আসতেছে, তার মানে ধাক্কা ধাক্কি হচ্ছে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে দুটি ভরবেগ পাচ্ছি আমি এখানে। মনে করি গুলির ভর m এবং বন্দুকের ভর মনে করলাম ক্যাপিটাল M, গুলির বেগ মনে করলাম স্মল b এবং বন্দুকের বেগ মনে করলাম ক্যাপিটাল V, বন্দুকের বেগ মনে করলাম কি, ক্যাপিটাল V। কাইন্ডলি এখানে আমি বেগ না লিখে আদি বেগ লিখি, কারণ আমার এখানে একটা কি লাগবে, শেষ বেগ লাগবে। সেজন্য আমি এটাকে কি মনে করলাম, আদি বেগ মনে করলাম। আদি বেগ মনে করি। গুলির আদি বেগ BI সমান 0, এটা স্মল b দি BI সমান 0, কারণ গুলি বেগ হওয়ার আগে গুলির কোনো কি ছিল না, বেগ ছিল না। বন্দুকের আদি বেগ সেটা আমি ক্যাপিটাল BI সমান 0 লিখি। কেন? কারণ গুলি নির্গত হওয়ার আগে বন্দুকেরও কোনো কি ছিল না, বেগ ছিল না। এবং শেষ বেগ, গুলির একটি শেষ বেগ হবে, এই শেষ বেগকে যদি আমি স্মল bf ধরি এবং এই স্মল bf সমান আমরা কি ধরতে পারি, স্মল b ধরতে পারি। এবং এই বন্দুকের শেষ বেগ অর্থাৎ গুলি বের হওয়ার সাথে বন্দুকের পশ্চাৎ দিকে যে ব্যাগটি থাকবে সেই ব্যাগটাকে যদি আমি বন্দুকের শেষ বেগ মনে করি এবং শেষ বেগটা আমি যদি vf ধরি, bf সমান ক্যাপিটাল V ধরলাম। এখন দেখো এদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি আমি কল্পনা করি, তাহলে আদি ভরবেগকে আমি যদি vi দ্বারা চিহ্নিত করি, দেখো আদি ভরবেগ, গুলির ভরবেগ হবে m স্মল vi প্লাস বন্দুকের আদি ভরবেগ হবে ক্যাপিটাল M ক্যাপিটাল vi। তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে m * 0 প্লাস m * 0, তাহলে টোটাল কি পাবো, 0 পাবো। এবং শেষ ভরবেগ আমরা vf সমান কি পাচ্ছি, দেখো স্মল m স্মল b প্লাস ক্যাপিটাল M ক্যাপিটাল V। তাহলে এটাই হচ্ছে বন্দুকের এবং গুলির শেষ ভরবেগ। এখন দেখো আমরা জানি যে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি যে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখতে পারি আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, অর্থাৎ phi ইকুয়াল vf। কি vf? কাইন্ডলি না বুঝলে আমাকে বলবে, আমি চেষ্টা করব সর্বোচ্চতায় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী, কারণ তোমাদের জন্যই তো আমি অনলাইন ক্লাস আসছি। তোমরা না বুঝলে আমার এই অনলাইন ক্লাসের কোনো সফলতা নেই, এই 350টি অনলাইন ক্লাসের কোনো সার্থকতা নেই। তাহলে তোমাদের বুঝতে পারাটাই হচ্ছে আমার সবচেয়ে আগে চিন্তা করা কথা, বুঝা গেছে? তাই অবশ্যই তোমরা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আর বেশিক্ষণ সময় নেব না, জাস্ট কয়েক মিনিট আমি শেষ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি pi সমান পাইছিলাম 0 এবং pf সমান পেয়েছিলাম স্মল m স্মল v প্লাস ক্যাপিটাল M ক্যাপিটাল V। আমি পক্ষান্তর করলে দেখো আমি লিখতে পারি ক্যাপিটাল M, আমি কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগ বের করব। আমি কিন্তু কার পশ্চাৎ বেগ বের করব, বন্দুকের পশ্চাৎ বেগ বা পিছনের দিকের বেগ বের করব। তাহলে mv সমান মাইনাস স্মল mv। দেখো আমি যদি এটাকে এই পাশে পক্ষান্তর করি মাইনাস স্মল mv পাবো, বা ক্যাপিটাল V সমান মাইনাস স্মল m বাই ক্যাপিটাল M ইনটু স্মল v। এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের রাশিমালা, বন্দুকের পশ্চাৎ বা পিছনের দিকে বেগের রাশিমালা। এখানে দেখো মাইনাস দিয়েছে, মাইনাস একটা চিহ্ন আছে, এই মাইনাস হচ্ছে বন্দুক থেকে যখন গুলি সামনের দিকে গতিশীল হয় তখন বন্দুক গুলির সমান বল নিয়ে
সামনে থেকে অর্থাৎ গুলির সমান বল নিয়ে বন্দুক পিছনের দিকে কি হয়, গতিশীল হয়, এবং সেই পিছনের দিকে ধাবিত হওয়া বন্দুকের বেগ ভি সমান হবে স্মল এন বাই ক্যাপিটাল এন ইনটু স্মল বি। অর্থাৎ বন্দুক ও গুলির বলের অনুপাত, গুলি ও বন্দুকের বলের অনুপাত ইনটু গুলির বেগ, গুলি ও বন্দুকের বলের অনুপাত ইনটু গুলির বেগ। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা নিউটনের গতির সূত্র কিভাবে প্রয়োগ করব বুঝতে পারছি, এবং নিউটনের গতির সূত্র প্রয়োগ করে কিভাবে ঘোড়ার কাঠি টানা হয়, বা কিভাবে নৌকার গুণ টানা হয়, বা কিভাবে রকেট নিয়ে মহাশূন্য অভিযান করা হয়, বা কিভাবে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করা হয়, সেটা আমরা এই আজকের এই ক্লাস থেকে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমার অনলাইন ক্লাসে বারবার আসা, তোমরা ভালো কোনো অবস্থানে যাও, সেটাই আমার চাওয়া পাওয়া। আজকের 350তম ক্লাসে তোমাদের সাথে থাকতে পেরে আমি গর্বিত, আনন্দিত। আমি আল্লাহর কাছে এই কামনা করি যেন যতদিন বাঁচি ততদিন আমার প্রিয় শিক্ষার্থীদের সাথে সর্বাত্মক পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি। আমার জন্য দোয়া করবে যেন আরো অনেকবার অনলাইন ক্লাসে তোমাদের সামনে আসতে পারি। আজকে শুধু 350 নয়, আরো অসংখ্য ক্লাসে যেন তোমাদের সামনে আসতে পারি, সেই জন্য দোয়া করবে। ভালো থেকো। আমি আবারও আমার সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী সহ সকল শিক্ষার্থী এবং প্রিয় ও শ্রদ্ধেয় সকলের প্রতি হাত জোর করে করজোড়ে মিনতি করতেছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমাকে স্যার হিসেবে, ছোট ভাই হিসেবে, অনুজ হিসেবে, অগ্রজ হিসেবে, সহকর্মী হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল না করলে পৃথিবীর কেউ ভুল করতে পারবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভুল করার জন্য, এবং ভুল থেকেই শুধরাতে হয়। আমি ভুল করব, হাজারবার ভুল করব, হাজারবার ভুল করব, এবং আপনাদের সহসাহায্যে এসে সেই ভুল শুধরানোর চেষ্টা করব এবং ভুল শুধরাবো। সেজন্য আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া, আমি প্রতিদিনই সেই কথাটা বলি, যেটা হচ্ছে তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও, এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও, গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও, এবং এই সময়ের কে অবহেলা না করে এই সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনকে প্রসন্ন করো। কারণ ভবিষ্যৎ জীবনে তোমার আসল জিনিস নিহিত, এখানে কোনো কিছু নেই। এটা হচ্ছে সাময়িক, তোমার সব কিছু ভবিষ্যতে। তুমি একদিন এই সময়কে মূল্য দিলে একদিন অনেক বড় কিছু হতে পারবা, অনেক বড় পজিশনে যেতে পারবা। তার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে পড়তে হবে, এবং অবশ্যই পড়তে হবে। যদি তুমি পড়ো, অবশ্যই আমি তোমাকে স্যালুট করার মতন অবস্থানে তুমি চলে যাবে। তাই আজকে আমি তোমাদের অগ্রিম স্যালুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।